নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। সাবরুম ফায়ার সার্ভিস সংলগ্ন শতাব্দী প্রাচীন গর্জন গাছের তলায় বিশ্বাসের আলোয় কালীপুজো। কেরলে বাম সরকারের ডিএ না, রাজনৈতিক দ্বিচারিতা প্রকাশ্যে। ভারত বাংলাদেশ সীমান্তে জোরদার নজরদারি, প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে রাতভর যৌথ টহল। ওয়ার্ল্ড গ্যাস্ট্রোএন্টারোলজি অর্গানাইজেশনের কমিটিতে রাজ্যের চিকিৎসক ডক্টর প্রদীপ ভৌমিক, রাজ্য জুড়ে খুশির হাওয়া। তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর অফিস না ইউটিউব স্টুডিও, প্রশ্ন উঠেছে। এখন সংবাদ বিস্তারিত। নীরব প্রকৃতির বুকের মধ্যে লুকিয়ে থাকে কত যে গল্প, কিছু চোখে দেখা যায়, কিছু বিশ্বাসে ধরা দেয়। ঠিক তেমনই এক বিশ্বাসের গল্প ঘিরে আজ মানুষের ভিড়, ভক্তির আবেগ আর ইতিহাসের ছোঁয়া। সাবরুম ফায়ার সার্ভিস সংলগ্ন গর্জন গাছের তলায় অনুষ্ঠিত কালীপুজোকে কেন্দ্র করে অত্যন্ত নিষ্ঠা, ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে সম্পূর্ণ হয়েছে এই বছরের কালীপুজো। এটি এই পুজোর দ্বিতীয় বর্ষ। এলাকাবাসীর উদ্যোগেই এই পুজোর আয়োজন করা হয়। ধর্মীয় আচারকে কেন্দ্র করে এখানে নেই কোনো বড় মণ্ডপের চাকচিক্য, নেই আলো ঝলমলের বাহুল্য, তবুও মানুষের হৃদয়ে এই পুজোর গুরুত্ব অপরিসীম। কারণ এই পুজো জড়িয়ে আছে বিশ্বাস, ইতিহাস ও অলৌকিকতার এক গভীর গল্পের সঙ্গে। মাঘ মাসের প্রথম অমাবস্যাতে গত বছর থেকে এই কালী পুজোর সূচনা হয়। সেই ধারাবাহিকতায় এই বছরও নির্দিষ্ট তিথিতে পুজোর আয়োজন করা হয়। সকাল থেকে ভক্তদের আনাগোনা শুরু হয়। দূর দূরান্ত থেকেও বহু মানুষ এই পুজোতে যোগ দিতে আসেন। সারাদিন ধরে চলে পূজা অর্চনা ও ভক্তদের ভিড়। সন্ধ্যার পর ভক্তির আবহ আরো গাঢ় হয়ে ওঠে। ধূপধুনোর গন্ধে, ঢাকের তালে আর মন্ত্র উচ্চারণে গর্জন গাছের চারপাশ যেন এক পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়। এই পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই কেন্দ্রবিন্দুতে থাকা সেই শতাব্দী প্রাচীন গর্জন গাছ। এলাকাবাসীর কাছে এই গাছ শুধু একটি বৃক্ষ নয়, এটি এক অলৌকিক শক্তির প্রতীক। বহু প্রজন্ম ধরে এই গাছকে ঘিরে মানুষের বিশ্বাস গড়ে উঠেছে। গাছটিকে মানুষ প্রার্থনা করে এবং বিশ্বাস করে এই গাছের আশীর্বাদে তাদের মনস্কামনা পূর্ণ হয়। এলাকাবাসীর পক্ষ থেকে সুকান্ত চৌধুরী আমাদের প্রতিনিধিকে জানান, এই গাছকে ঘিরে একটি অলৌকিক ঘটনার কথা বহুদিন ধরে লোকমুখে প্রচলিত রয়েছে। তার দাবি অনুযায়ী বহু বছর আগে কেউ একবার এই গাছ কাটার চেষ্টা করেছিল। তখন নাকি গাছের গা থেকে রক্তের মতো তরল বের হতে শুরু করে। সে দৃশ্য দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং ঘটনাটিকে অলৌকিক বলে ধরে নেয়। তারপর থেকে এই গাছকে আর কেউ স্পর্শ করার সাহস করেনি, বরং এই গাছকে ঘিরেই শুরু হয় পুজো ও আরাধনা। এই ঘটনায় এলাকার মানুষের মনে গাছটিকে দেবী শক্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সে বিশ্বাসের ধারাবাহিকতায় গর্জন গাছের তলায় কালী পুজোর সূচনা হয় গত বছর। খুব সাধারণভাবে শুরু হলেও অল্প সময়ের মধ্যে এই পুজো মানুষের কাছে বিশেষ গুরুত্ব পেয়ে ওঠে। এই বছর সেই পুজো দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো আরো বড় আয়োজন আর আরো বেশি মানুষের অংশগ্রহণে। পুজো উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থাও করা হয়েছিল। সকলের জন্য সমানভাবে প্রসাদ বিতরণ করা হয়। ছোট বড়, ধনী গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করে। এই দৃশ্য যেন সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সেই পুজো হয়ে ওঠে মানুষের মিলন মেলা। এলাকার প্রবীণদের কথায় জানা যায়, এই গর্জন গাছ বহু শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে। ঝড় ঝঞ্ঝা, প্রাকৃতিক দুর্যোগ সবকিছু পেরিয়েও আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই গাছ। তাই অনেকেই মনে করেন এই গাছের মধ্যে কোনো বিশেষ শক্তি রয়েছে, যা তাকে রক্ষা করে চলেছে। এলাকার প্রত্যেকটি মানুষ এই গাছকে প্রচন্ড শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে মান্য করে চলে। কেউ গাছের গাছ হয় না, কেউ অযথা ডাল ভাঙে না। উল্টো মানুষ এই গাছের চারপাশ পরিষ্কার রাখে, আগলে রাখে নিজেদের সন্তানের মতো। তাদের বিশ্বাস, এই গাছ যেমন তাদের রক্ষা করে, তেমনি তাদেরও দায়িত্ব এই গাছকে রক্ষা করা। গর্জন গাছের তলায় অনুষ্ঠিত এই কালী পুজো তাই শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বিশ্বাসের গল্প, ইতিহাসের ধারক এবং মানুষের আবেগের প্রতিচ্ছবি। প্রতি বছর এই পুজো আরো বড় আকার নেবে, আরো বেশি মানুষ যুক্ত হবে, এমনটাই আশা এলাকাবাসীর। বিশ্বাস, ভক্তি আর মানুষের মিলিত প্রয়াসে গর্জন গাছের তলায় কালী পুজো ধীরে ধীরে হয়ে উঠেছে এক অনন্য ঐতিহ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার সবাইকে, আমি সুকান্ত চৌধুরী। আপনারা জানেন যে গত বছর থেকে আমাদের এখানে যে গর্জনতলী গর্জন গাছ, এখানে আমরা শ্যামা মায়ের পূজা করতে শুরু করেছি গত বছর থেকে। এবার এর দ্বিতীয় বছর। তো আমরা
আমরা এই এলাকায় যারা আছি, আমরা এই পাড়ায়, আমরা ছোটবেলা থেকেই এই গাছকে আস্থা এবং ভক্তির সাথে আমরা এখানে প্রতিদিনই প্রায় প্রতি অমাবস্যাতেই আমরা এখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে থাকতাম আগে ছোটবেলা থেকে। এবার আমরা এখানে কথিত আছে যে বহু বছর আগে নাকি কেউ এই গাছ কাটার চেষ্টা করেছিল এবং তখন এই গাছ থেকে নাকি রক্তপাত হয়েছিল। এই ঘটনার সত্যতা আমি যাচাই করিনি বা আমরা সত্যতা জানিনি, কিন্তু এই কথা শুনেই আমরা, এটা কথিত আছে যে আমরা ছোটবেলা থেকে এটা শুনে বড় হয়েছি। তো আমরা গত বছর থেকে এখানে পুজো করেছি, গত বছর খুব সুন্দর পুজো হয়েছে। এবারও আপনারা দেখতে পাচ্ছেন পুজো চলছে। এখানে প্রসাদের ব্যবস্থা আছে সর্বসাধারণের জন্য। আমরা খিচুড়ি এবং নিরামিষ সবজির ব্যবস্থা করেছি। আমরা আপামর সাবরুমবাসীকে অনুরোধ করছি, আপনারা আসবেন, আমাদের পুজো দেখবেন এবং আমাদের প্রসাদ গ্রহণ করবেন। এই কথা বলে আনুমানিক কতজনের প্রসাদের ব্যবস্থা করেছেন? আমরা গত বছর এখানে প্রসাদের ব্যবস্থা করেছিলাম প্রায় 1500-র মতো। এবার আমরা 2000+ আমরা প্রসাদের ব্যবস্থা করেছি। আপামর সাবরুমবাসী আমাদের সর্বোত্তভাবে সাহায্য করেছে এই প্রসাদের জন্য। আমাদেরকে বিভিন্নভাবে তারা চাল, ডাল, তেল এবং বিভিন্ন মশলা দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। তাদের সাহায্য এবং সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমরা এই পুজো এত সুন্দরভাবে সম্পন্ন করতে পারতাম না। তাই আমরা আপামর সাবরুমবাসী এবং সাবরুমের বাইরে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত সুন্দরভাবে সহযোগিতা করার জন্য। আমরা আশা রাখছি আগামী দিনগুলোতেও ওরা আমাদের সাহায্য করবেন এবং ঠিক একই রকমভাবে যেন আমরা এটা করতে পারি সেই আশা রাখছি। ধন্যবাদ সবাইকে। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ কোনো আইনি অধিকার নয়, এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের উপর নির্ভরশীল। কেরল হাইকোর্টে ডিএ সংক্রান্ত একটি মামলায় এমনটাই জানিয়েছে বামপন্থী সিপিএম সরকার। আদালতে তাদের বক্তব্য, ডিএ কোনো বাধ্যতামূলক সুবিধা নয়, বরং তা দেওয়া বা না দেওয়া পুরোপুরি সরকারের আর্থিক ও নীতিগত অবস্থানের উপর নির্ভর করে। এই অবস্থান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ত্রিপুরায় যেখানে বামপন্থী কর্মচারী সংগঠনগুলো ডিএর দাবিতে আন্দোলনে নেমেছে, সেখানে বামেদের হাতে থাকা একমাত্র রাজ্য কেরলের সরকারি ডিএ দিতে অস্বীকার করেছে। ডিএর দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ, ধর্ণা চলছে কর্মচারী সংগঠনগুলোর। ফলে বামেদের এই দ্বিচারিতা অবস্থান নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে কেরলের সরকারি কর্মীদের 6 মাসের বকেয়া ডিএ দিতে প্রায় 18,000 কোটি টাকা প্রয়োজন। দীর্ঘদিন ধরে এই দাবিতে সরকারকে জানিয়েও কোনো সুরাহা না পেয়ে কর্মীরা শেষ পর্যন্ত আদালতে দ্বারস্থ হন। মামলাটি গড়ায় কেরল হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্টে কেরল সরকার জানায়, বর্তমান আর্থিক পরিস্থিতিতে রাজ্যের পক্ষে ডিএ দেওয়া সম্ভব নয়। এতে রাজ্যের উপর এমন আর্থিক চাপ পড়বে যা সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। অন্যদিকে সরকারি কর্মীদের যুক্তি, রাজ্যের আর্থিক দুরবস্থার দায় সরকারেরই, তাই সেই অজুহাতে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা যায় না। কিন্তু সরকার স্পষ্ট জানিয়ে দেয়, ডিএ সরকারি কর্মীদের বেতনের অংশ নয় এবং কোনো অধিকারও নয়। এটি কেবল সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। মজার বিষয় হলো, এই একই অবস্থান যদি অন্য কোনো রাজ্য সরকার নিত, তবে সিপিএম কড়া ভাষায় তার সমালোচনা করত। কিন্তু নিজেদের হাতে থাকা রাজ্য কেরলেও বাস্তব পরিস্থিতির অজুহাতে ডিএ নিয়ে একই অবস্থান নিতে বাধ্য হয়েছে তারা। এই দ্বিচারী অবস্থান স্বাভাবিকভাবে রাজনৈতিক অস্বস্তি বাড়াচ্ছে। এরই মধ্যে কেরলে সামনে নির্বাচন, সেখানে প্রতিষ্ঠান বিরোধিতা এমনিতেই চরমে, তার উপর ডিএর চাপ নতুন করে অসন্তোষ বাড়াচ্ছে। ফলে কেরলেও এখন চাপে বাম সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ভারত বাংলাদেশ সীমান্তে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত খোয়াই থেকে সিমনা পর্যন্ত ছুচুন্দর নালা সীমান্ত এলাকা জুড়ে পুলিশ, টিএসআর ও বিএসএফ এর যৌথ টহল পরিচালনা করছে। প্রায় 23 কিলোমিটার বিস্তৃত এই সীমান্ত এলাকা পরিদর্শনে ডগ স্কোয়াড সহ বিভিন্ন ইউনিট অংশ নিচ্ছে। এই অভিযান পরিচালনা করছেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক ডি কুয়েদা রাসু। সঙ্গে ছিলেন খোয়াই থানার ওসি কৃষ্ণধর সরকার, বাইজালবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি যুগল কিশোর ত্রিপুরা এবং বিএসএফ এর 104 ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডেন্ট সূর্যভান সিংহ সহ বিভিন্ন ক্যাম্পের ইনচার্জ। নিরাপত্তা বাহিনী পায়ে হেঁটে এবং যানবাহনে চেপে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্ট, সংবেদনশীল এলাকা এবং চলাচলের সম্ভাব্য রুটগুলো মনিটর করেছেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই ধরনের যৌথ টহল প্রজাতন্ত্র দিবসের আগে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সীমান্তবর্তী এলাকা শান্তিপূর্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সৌহার্দ্য বজায় রাখাও অভিযানটির লক্ষ্য ছিল।
স্থানীয়রা নিরাপত্তা বাহিনীর সক্রিয় উপস্থিতি দেখে স্বস্তি অনুভব করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনগুলোতেও এই ধরনের যৌথ টহল আরো জোরদার করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ওয়ার্ল্ড গ্যাস্ট্রোএন্টেরোলজি অর্গানাইজেশনের গুরুত্বপূর্ণ কমিটিতে স্থান পেয়ে রাজ্যের মুখ উজ্জ্বল করলেন খ্যাতনামা চিকিৎসক ডক্টর প্রদীপ ভৌমিক। তার এই আন্তর্জাতিক স্বীকৃতিতে রাজ্য জুড়ে খুশির আমেজ। এই উপলক্ষে রাজ্য হেপাটাইটিস ফাউন্ডেশনের কমলপুর শাখার উদ্যোগে প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক মনোজ কান্তি দেবের বাসভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডক্টর প্রদীপ ভৌমিককে সংবর্ধনা জানান বিধায়ক মনোজ কান্তি দেব, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, এসডিএম ও চিকিৎসক সুভাষিস দে এবং হেপাটাইটিস ফাউন্ডেশন কমলপুর শাখার সম্পাদক উত্তম বসু। বক্তারা বলেন, ডক্টর প্রদীপ ভৌমিক শুধু একজন দক্ষ চিকিৎসকই নন, তিনি সমাজের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ। তার হাত ধরে এক সময় হেপাটাইটিস ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল। আজ সেই সংগঠন রাজ্যের মধ্যে নানা সামাজিক ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচিতে প্রথম স্থান অধিকার করে গর্বের সঙ্গে এগিয়ে চলেছে। ডক্টর ভৌমিকের এই আন্তর্জাতিক সাফল্য আগামী প্রজন্মের চিকিৎসকদের আরো অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সবাই। তার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, সমগ্র রাজ্যের গর্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অনুষ্ঠানে আপনি স্বাগত জানাচ্ছি। হেপাটাইটিস ফাউন্ডেশন আমরা জানি যে আমরা গত 2002 সাল থেকে কাজ করি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং সবসময় সময় উপযোগী কিছু এমন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি যেগুলিতে মানুষের জন্য কাজ করা যায়, মানুষের কাছে যাওয়া যায় এবং আমাদের সকলকে যারা সাহায্য করেছেন তার মধ্যে জনপ্রতিনিধিরা যারা রয়েছেন, স্যার মনোজ কান্তি দেবের মধ্যে এখানে আছেন। উনি যখন একদম প্রথমে রয়েছেন তখন আমরা এখানে এসেছি, আমার মনে আছে আসলে বেশ 1 দশকের আরো বেশি সময় আগে উনি তখন আমরা উত্তমের বাড়িতে এসেছিলাম, উনি কাজে গেছিলেন, আমাদের দেখেই তারা নেমে এলেন, বললেন কি ব্যাপার। তখন আমরা বললাম, বলে আমার কি করণীয় আছে বলো। সেইখান থেকে কিন্তু আমাদের যাত্রা শুরু, যে যেভাবে মানুষের সঙ্গে থাকা যায় ওনাদের কাছ থেকে শেখা। তাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে কমলপুর ব্রাঞ্চ যা করতে পারছে সেটা অনেকটাই ওনার প্রচেষ্টা এবং সহযোগিতার জন্য। তাই ব্রাঞ্চের পক্ষ থেকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ। দ্বিতীয়ত, আমরা যে কাজগুলি করি, প্রথমত আমরা লিভার নিয়ে কাজ শুরু করি এবং আমরা দেখি একসময় হেপাটাইটিস বি যেমন বেশি ছিল, পরবর্তী সময়ে অ্যালকোহলিক লিভার ডিজিজ বাড়ে এবং এখন ড্রাগ আমাদের অন্যতম প্রধান সমস্যা। কারণ আমাদের রাজ্যে ড্রাগের কারণে মানুষের হেপাটাইটিস বা ছেলে মেয়েদের হেপাটাইটিস বি হচ্ছে, সি হচ্ছে এবং HIV বেড়ে গেছে এবং যে আমাদের অন্যতম স্বাস্থ্য সমস্যা। এবং রাজ্য সরকার এই ব্যাপারে যথেষ্ট বেশি সচেতন। আজকেই একটা জায়গায় বলছিলাম যে আমরা যেভাবে রাজ্য সরকার প্রচন্ড শক্ত পদক্ষেপ গ্রহণ করেছে, আগামী 2 বছরের মধ্যে নিঃসন্দেহে ত্রিপুরা ড্রাগ মুক্ত হবে, সেটা আমাদের বিশ্বাস এবং সেই বিশ্বাসের পথে রাজ্য সরকার এগিয়ে চলেছে। এবং আমরা হেপাটাইটিস ফাউন্ডেশন সবসময় যেহেতু মানুষের কাছে সঙ্গে থাকি, মানুষের সঙ্গে কাজ করি, তো আমরা এই জিনিসটা মানুষের এই যে অনুভূতি আমরা বুঝতে পারি এবং আপনাদের সহযোগিতা থাকলে নিশ্চয়ই আমরা করতে পারবো। আর আজকে আমরা সত্যিই খুব গর্বিত এবং আনন্দিত, এমন একজন চিকিৎসকের কাছে পেয়েছি যিনি ত্রিপুরার খ্যাতনামা চিকিৎসক, দীর্ঘদিন জীবিতে কাজ করেছেন এবং হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা তার হেড অফ দ্য ডিপার্টমেন্টে উনি কাজ করেছেন। হেপাটাইটিস বি নিয়ে অনেক কাজ করেছেন, কমলপুরে এসেছেন অনেকবার, বহুবার, সারা রাজ্যব্যাপী ওনার সুনাম রয়েছে। তো হেপাটাইটিস বি নির্মূলকরণের ক্ষেত্রে উনি একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। ইদানিংকালে ওনাকে ওয়ার্ল্ড গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট যে 10 জন কমিটি হয়েছে সারা বিশ্বব্যাপী, সেই কমিটিতে আমাদের ইন্ডিয়ার 3 জন স্থান পেয়েছে, তার মধ্যে প্রদীপ ভৌমিক অন্যতম। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। সরকারি অফিস কিন্তু যেন মামার বাড়ি। এখানে শৃঙ্খলা, নিয়ম বা দায়িত্বের কোনো খোঁজ নেই। তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন 1-এর কিছু কর্মচারী দায়িত্ববোধহীনতা ও অনিয়মের জন্য সাধারণ মানুষের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছেন। অফিস যেন পরিণত হয়েছে ব্যক্তিগত শখ পূরণের আখড়ায়, যেখানে হাজিরা, অনুপস্থিতি ও কাজ না করার খেলা চলছে অবাধে। সর্বাধিক
নজর কেড়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাস। অফিস চলাকালীন সময়ে তিনি নিজের মোবাইল ও ক্যামেরা নিয়ে ব্লগিং এ ব্যস্ত থাকেন। নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দিচ্ছেন তিনি, অথচ অভিযোগ উঠেছে অফিসের মূল কাজ ফেলে ভিডিও বানানোই যেন তার প্রধান দায়িত্ব। এছাড়া মানিক দেব, পার্বতী নব এবং নিশাশীল এই 3 কর্মচারীর বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে অনিয়ম, উপস্থিতি, দায়িত্বে গাফিলতি এবং অফিস কামাইয়ের অভিযোগ রয়েছে। সোমবার সরেজমিনে যাচাই করে এই অভিযোগের সত্যতা মিলেছে। সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটেছে রবিবার। সেই দিনই বিদ্যুৎ দপ্তরের এমডি তেলিয়ামুড়া সফরে এসেছিলেন, অথচ একই দিনে শহর জুড়ে দেখা দেয় 45 মিনিটের বিদ্যুৎ বিভ্রাট। জানা গেছে সিনিয়র ম্যানেজার আগেই বিশ্বজিৎ বিশ্বাসকে স্টেশন লিভ না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন, তবু তিনি ছিলেন অনুপস্থিত। স্থানীয়রা কটাক্ষ করছেন হয়তো তখন নতুন ব্লগ কন্টেন্ট বানাচ্ছিলেন। এই অনিয়মের কারণে সিনিয়র ম্যানেজার বিশ্বজিৎ বিশ্বাসকে শোকজ নোটিশ পাঠিয়েছেন, কিন্তু প্রশ্ন থেকে যায় শুধু শোকজ দিয়ে কি শেষ, নাকি এবার প্রকৃত তদন্ত ও শাস্তির মুখোমুখি হবেন দায়ী কর্মীরা। গ্রাহক পরিষেবা নিয়ে উদ্বেগও বেড়েছে। যেখানে কর্মচারীরা অফিসে ঠিকমতো হাজির হন না, সেখানে সময়মতো বিদ্যুৎ সংযোগ, মেরামত বা অভিযোগ নিষ্পত্তি কতটা সম্ভব তা নিয়ে মানুষ প্রশ্ন তুলছেন। তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের এই চিত্র সরকারি পরিষেবার প্রতি মানুষের আস্থায় বড়সড় ধাক্কা দিচ্ছে। প্রশাসনের উচিত কঠোর পদক্ষেপ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করা, যাতে ভবিষ্যতে কেউ অফিসকে নিজের ইউটিউব স্টুডিও বা বিশ্রামাগার ভাবার সাহস না পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কোন সময় থেকে নাই? ও আমি তো আইছি আধা ঘন্টা হইব। আচ্ছা, ওখানে আইসো না? ওখানে আইছে না, অফিসের টাইম তো শুরু হয়ে গেছে না? ও অফিসের টাইম কখনে 9টা থেকে তো অফিস আরম্ভ। কিতা কইছে তারা জিজ্ঞেস তারা উনি গেছি, একজন গেছে ক আইছে নাকি সমীক্ষা দেখাইছে, এরপর বুঝা নাইতাম আরেকটা ডিভিশনে ও ওইটা 1 নাম্বার বিল, এটা ওখানে তাই না বিল দেখতে না, মানে বাংতে দিতে না বিল রাখতে। অফিসে আমার টাইম কটা? কি নাম আপনার? আপনার কি নাম? আপনার কি নাম? কইতেন না? আপনার অফিসে আমার টাইম কটা? হ্যালো ম্যাডাম, আপনার অফিসে আমার টাইম কটা? অফিসে আমার টাইম কটা আপনার? ম্যাডাম, আপনার অফিসে আমার টাইম কটা? হ্যাঁ, কটার সময় অফিসে আমার টাইম ম্যাডাম? 10টা 10। কয়টা বাজে? কয়টা বাজে ম্যাডাম? ম্যাডাম কিছু জিজ্ঞেস করতেছি আপনারে, কয়টা বাজে? ম্যাডাম কয়টা বাজে? আপনার কি এখন অফিসে আওয়ার টাইম? ম্যাডাম কিছু জিজ্ঞেস করতেছি আপনারে। দেরি হয় আর কি। আইসা না এখনো? না, এটা কোন জায়গা এটা? এটা তো তেলিয়ামুড়া। তেলিয়ামুড়া। আচ্ছা, এই যে সমস্যা হচ্ছে আপনারা কি করবেন বিষয়টা নিয়ে? দপ্তরের গাফিলতি? গাফিলতি নিতে টাইম মতো নাই না, আমি 10:30টার উপরে বাজে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।